আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকছে মার্কেটে এরকম প্রিকেরিয়াস সিচুয়েশন কেন এলো, অর্থাৎ ল্যাগলাস্টার ট্রেডিং, যেটাকে আমরা বলি মার্কেট নিষ্প্রভ, মার্কেটের কোনো জান নেই, চলছে না। ইন্ডিয়ার একটা বিশাল মার্কেট, তা সত্ত্বেও সারাদিনে 20, 30, 40 পয়েন্ট প্লাস মাইনাস, এটা তো এক্সপেক্ট করা যায় না। এর কারণ হচ্ছে যে কারণের জন্য এগুলি হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তার সাথে সাথে থাকবে এইচডিএফসি ব্যাংকের এত পড়ে যাওয়ার কারণ, এবং এইচডিএফসি ব্যাংকের যে একটা বড় ঝটকা সেটা নিয়েও আলোচনা করব। এর সাথে সাথে থাকবে যে মানুষ বিনিয়োগ করতে ভয় পাচ্ছে কেন, সেটাও থাকবে। আর থাকবে ক্রিপ্টো মার্কেটের বিশেষত্ব, এই সময় ক্রিপ্টো মার্কেটে কিভাবে আমরা ট্রেডিং করছি তার একটা বিশেষত্ব, এবং বেশ ভালো সাইটগুলি আমি আপনাদের দেখাবো। প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ মার্কেট। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যাশ মার্কেটের জন্য মার্কেটটা বরবাদ হয়ে যাচ্ছে। তো কারণ কি? এই যে লাস্ট 15 মিনিট টাইমে একটা ম্যানিপুলেশন চলছে, সেই ম্যানিপুলেশনটা কে করছে আমরা ঠিক জানি না। 3:15 মার্কেট বন্ধ হয়ে গেল, 3:15 থেকে, অথচ ট্রেডিং চালু আছে, অপশান বন্ধ হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে নিফটি পরের 15 মিনিটে একটা বিশাল হয় বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। যদি এটাকে আমরা একটু ক্লারিফিকেশন করি, আজকের ডেটে যদি আমরা দেখি, নিফটি বন্ধ হয়েছিল 51 পয়েন্ট প্লাসে 3:15, তারপরে 3:30 দেখা গেল 84 পয়েন্ট হয়ে গেল। এই যে 33 পয়েন্ট নিফটি বেড়ে গেল, কেন বাড়লো, কি কারণে বাড়লো, এটা তো আমরা এখনো অবধি জানতে পারছি না। কি বলা হচ্ছে একটা এভারেজ ভলিউম, এভারেজ ট্রেড, এভারেজ সব কিছু মিলে হচ্ছে, বাট সেটা কোনো ট্রেড হলো না, অথচ মার্কেট বেড়ে গেল কমে গেল। এটা একটা মার্কেটকে খুব দুশ্চিন্তায় ফেলেছে। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, যেটা আগে ছিল না। 27 তারিখে দেখবেন 43 পয়েন্ট নিফটি চেঞ্জ হয়ে গেল। 26 তারিখে দেখবেন নিফটি 70 পয়েন্ট চেঞ্জ হয়ে গেল মাইনাস। 25/8 দেখবেন 70 পয়েন্ট প্লাস হয়ে গেল। 24 তারিখে দেখবেন 40 পয়েন্ট প্লাস হয়ে গেল। এই যে উইদাউট ট্রেডিং, কোনো অপশানে বা ফিউচারে কোনো ট্রেড দেখতে পাচ্ছি না, কিভাবে ট্রেড হচ্ছেও জানি না। বিশেষ করে এই মার্কেটে যারা অপশন বায়ার, তাদের ক্ষেত্রে একটা বেশ বড় প্রবলেম। 3:15 আগে তাদের কোনোভাবেই সওদা রাখা উচিত নয়। অ্যাটলিস্ট থেকে গেলে ট্রেড, সেটা হেজ করে নেওয়া উচিত, কেননা পরের 15 মিনিটে কী ঘটবে আমরা কেউ জানি না। হেজ সিস্টেমে না কাজ করলে প্রত্যেকেই ফেঁসে যাবেন। আর সেকেন্ড হলো, স্টক মার্কেটে যারা ক্লিয়ারিং ডেতে এন্ট্রি রেখে দিচ্ছেন, অর্থাৎ ট্রেড রেখে দিচ্ছেন, সেল করছেন না, সেটা কিন্তু ডেলিভারি এসে যাচ্ছে। এটা একটা বড়, অনেকে হয়তো জানেন না, এটা হচ্ছে অপশন মার্কেটের জন্য আমি বললাম। তো যাই হোক, এরকম অনেক ডিফিকাল্টিস মার্কেটে এসে গেছে, সেগুলি আমাদের গভর্নমেন্টের অবশ্যই সেবির দেখা উচিত। নাহলে মার্কেট এইভাবে চলতে থাকলে বিনিয়োগকারীদের একটু প্রবলেম বেশ আসছে। তার সাথে সাথে ভলিউম মার্কেটে কমে যাচ্ছে। এফআই তো আছেই সেলিংয়ে, ভলিউমও মার্কেটে প্রচুর কমে যাচ্ছে। এটা গেল একটা সাইড। এই ক্যাশ মার্কেট আমাদের একটা বড় ধাক্কা দিচ্ছে, এটা একটা আমাদের মার্কেটকে বরবাদও করে দিচ্ছে। এর সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিনিয়োগকারীরা একটা দুশ্চিন্তা করছে যে অনেক ভালো ভালো স্টক দেখবেন 10 দিন 15 দিন ধরে পড়ে গেল, তারপরে যেটা আমরা সুইংয়ে একটা ভালো স্কোপ পেতাম, সেটাও কিন্তু সেইভাবে বাড়ছে না। এরকম দেখেছি আমরা আমরা সুইংয়ে যে স্টকগুলো পেতাম, সেই স্টকগুলো উইথিন 10 ডেজ একটা 5% রিটার্ন আরামসে দিত। এখন বাড়ছে তো সামান্য 1% 2% বাড়ছে, আবার পড়ে যাচ্ছে। যার ফলে ট্রেড নিয়ে খুব একটা সুবিধামূলক জায়গায় আমরা আসতে পারছি না। এর ফলে অনেকেই কিন্তু টাকা থাকলেও ইনভেস্টমেন্ট করছে না। প্লাস আগেকার যাদের শেয়ার ধরা আছে পোর্টফোলিওতে, তাদের তো মোস্ট অফ দ্য পোর্টফোলিও সব লালে আছে, নতুন করে আর কিনবার মতো তাদের সাহসও হচ্ছে না। যাই হোক, সব মিলে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেটে একটা খুব ভয়াবহ একটা দুশ্চিন্তার একটা সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি।
আর আমরা দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংকের জন্য আরও একটা মার্কেটে যেটা ছিল এইচডিএফসি ব্যাংক 1 এবং 2-এর মধ্যে রান করতো রিলায়েন্স এবং এইচডিএফসি, সেই এইচডিএফসি ব্যাংকের যা সিচুয়েশন এখন যদি আমরা দেখি, এই যে 45 কোটি যে একটা বিশাল ঝড় এইচডিএফসি ব্যাংকের উপর এলো, সেটা কেন এলো সেটা আমরা একটু বলে দিচ্ছি। এই গত 6 মাসে দেখছি এইচডিএফসি ব্যাংক প্রায় 20% পড়ে গেছে, আর এক বছরে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে 30%-এর মতো এটা পড়ে গেছে। তো সব মিলে এই যে ঘটনাগুলো ঘটছে, এখানে ট্রেডাররা কিন্তু এইচডিএফসি ব্যাংক ছিল আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা বড় প্রাইভেট ব্যাংক, যেটার গুডউইল প্রচুর হাই ছিল এবং 1 নম্বর 2 নম্বর র্যাঙ্ক নিফটি 50-তে হোল্ড করতো। সেটা যদিও এখনও সেটা আছে, কিন্তু ধীরে ধীরে এইচডিএফসি ব্যাংকের পজিশনটা অনেক খারাপ হয়েছে। আবার অন্যদিকে যদি ভাবি, এই সময় এইচডিএফসি ব্যাংক ধরা উচিত, এটাও ভাবতে হবে। যেভাবে পড়ে গেছে এইচডিএফসি ব্যাংক, অনেকটাই পড়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের যে মেন ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এরা একটা মিসলিডিং করেছে, যারা অ্যাকচুয়ালি আমেরিকান দুবাই মার্কেট থেকে এটা হয়েছে, দুবাই থেকে যারা অ্যাকচুয়ালি আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টে কাজ করে, বা যারা এই এই যেটা মেন ব্যাপার ছিল সেটা হচ্ছে যে 81 বন্ড ক্রেডিট সুইচের থ্রু দিয়ে যেটা হয়েছিল, সেটাকে সেখান থেকে খুব মিসলিডিং হয়েছে। সেখানে একটা বড় ইন্টারেস্ট দেওয়া হবে 10 থেকে 13% একটা কমিটমেন্ট ছিল, এবং অনেক রকম ব্যাপার ছিল, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। এটা মেনলি দুবাই থেকে হয়েছিল। এখন সেই কারণে 45 কোটি টাকার একটা কেস লঞ্চ হচ্ছে, এবং সেই জন্য এইচডিএফসি ব্যাংকই আরও বেশি একটু বাজে জায়গায় এসে গেছে। এটা হচ্ছে মিসলিডিং করেছিল, ডিসক্লোজার করেনি। এই যারা আমেরিকান এডিআর রিসিভ নিয়ে কাজ করে, সেই আমেরিকান বিনিয়োগকারীরা মনে করছে তাদেরকে মিসলিডিং করার জন্য এটা ঘটনাটা ঘটেছে, সেই জন্য তারা আইনি ব্যবস্থা নিয়েছে। সে আইনি ব্যবস্থাটা কি, তারা রিজার্ভ ব্যাংকের কাছে, রিজার্ভ ব্যাংকে জানিয়েছে এবং কোর্টে কেস করেছে, প্লাস তারা পিএমও প্রাইম মিনিস্টার অফিসে জানিয়েছে। এই যে 45 কোটির একটা বিতর্ক, এটার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, যে এটার আলটিমেটাম হচ্ছে 31শে আগস্ট। 31শে আগস্টের মধ্যে এটা ডেডলাইন দেওয়া হয়েছে, এইচডিএফসি ব্যাংকে এটা জানাতে হবে, বা কি হচ্ছে না হচ্ছে সেটা জানাতে হবে। এটা আগে যিনি চেয়ারম্যান ছিলেন অতনু চক্রবর্তী, উনি রিজাইন দেওয়ার পর এটা ঘটনাগুলো ঘটে গেছে। এই 81 বন্ডস নিয়ে আগে অনেক বড় বিতর্ক হয়েছিল, সেই কারণে একটা বড় ঝড় চলছে এইচডিএফসি ব্যাংকের উপর, সেই কারণে টানা পড়ছে। তবে আমার মনে হয় যদি এখান থেকে আর 5-10% কারেকশন হয়, প্রত্যেকেরই একটু একটু করে এইচডিএফসি ব্যাংক নেওয়া উচিত। এসব 45 ক্রোর্স কিছু না এইচডিএফসি ব্যাংকের কাছে, এগুলো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তারপরে দেখবেন এইচডিএফসি ব্যাংক ধীরে ধীরে অনেক বেড়ে যাবে। তো আমাদের নিয়ম এটাই, স্টক মার্কেটে যখন কেউ কিনে না তখন কিনতে হয়, আর যখন সবাই কিনছে তখন বেচে দিতে হয়। তো সিমিলারলি এইচডিএফসি ব্যাংক অনেকটাই পড়ে গেছে। সেই হিসাবে যদি আমরা দেখি, এটাকে একটু ধীরে ধীরে পোর্টফোলিওর দিকে আনা যেতে পারে। যাই হোক, এবার আমি আরেকটু জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন ইন্ডিয়াতে অপশন মার্কেটের ভলিউম কমে গেছে। নট অনলি দ্যাট, ইকুইটি মার্কেটের প্রচুর ভলিউম কমে গেছে। তো আমরা 2 বছর ধরে ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করছি, বিশেষ করে ক্রিপ্টো গোল্ড, এক্সইউ, ইউএসডি, এর সাথে সাথে আরও দুটিতে মেন কাজ করছি, এক্সআরপি, বাইন্যান্স, যেগুলি ছোট ছোট ক্রিপ্টো, এবং এখানে বেশ ভালো রেজাল্ট দেখা যাচ্ছে, বেশ ভালো পারফরমেন্স। যদি আমরা ঠিকঠাক করে টেকনিক্যাল থেকে কাজ করতে পারি, এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। তো এই যে ক্রিপ্টো মার্কেটে যে কাজ হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্ট এদেরকে স্যাংশন করেছে। যেসব ব্রোকারগুলি আছে ক্রিপ্টো মার্কেটে, প্রত্যেকটাই গভর্নমেন্ট স্যাংশন, এফআইইউ, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এগুলোকে স্যাংশন করা হয়েছে। এখানে আমাদের কোনো প্রবলেম নেই, ইনভেস্টমেন্ট করতেও প্রবলেম নেই, উইথড্র করার জন্য কোনো প্রবলেম নেই। এই ক্রিপ্টো গোল্ডে আমরা প্রচুর কাজ করছি এখন। প্রায় বছর দেড়েকের মধ্যে আমাদের 100-র উপরে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, স্টুডেন্টদেরই অ্যাকাউন্ট, এখানে বাইরের অ্যাকাউন্ট খোলা হয় না। এই ক্রিপ্টো মার্কেট নিয়ে আমরা এখন বেশ ভালো কাজ করছি, এবং পরবর্তীকালে আমি আপনাদের দেখাবো যে গোল্ড, দ্যাট ইজ ইউএসডি, এই গোল্ডে কাজ করে আমরা কিভাবে রেজাল্ট পাচ্ছি, সেগুলো আমি চার্টে আপনাদের দেখাবো, একদম লাইভ করেই দেখাবো। আজকে জাস্ট একটু হিন্টস দিলাম। আপনারা যদি ক্রিপ্টোতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে একটু কমেন্ট সেকশানে লিখে দেবেন
ক্রিপ্টোতে ইন্টারেস্টেড বলে, তাহলে আমি আরও কিছু ভিডিও বানাবো এবং আপনাদেরকে চার্টে দেখাবো কিভাবে আমরা প্রফিট করছি। এটার পজিটিভ পয়েন্টগুলি নিশ্চয়ই আপনারা জানেন। এটা 24 ঘন্টা কাজ চলে, 7 দিনই কাজ চলে, অর্থাৎ কোনো দিন বন্ধ হয় না ক্রিপ্টো মার্কেট। সেই জন্য যারা অফিস থেকে ফিরছেন 6টা 7টা 8টায় তারাও কাজ করতে পারবেন। যারা ব্যবসা থেকে অফিস বন্ধ করে আসছেন, বাড়িতে এসে রিল্যাক্স মুডে এটাই কাজ করতে পারবেন, সারা রাত কাজ চলে। তো এই অনেক কিছু পজিটিভ পয়েন্ট আছে। এ আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না ইন্ডিয়ার মার্কেট ভালো নয়, কিন্তু আমাকে সবসময় আমার নিজের কথা ভাবতে হবে যে আমি কিভাবে অল্টারনেটিভ ওয়েতেও কিছুটা ইনকাম করতে পারি। আমি যদি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করি, আমার ক্রিপ্টোতে 10,000 টাকা ইনভেস্ট করতে কোনো প্রবলেম নেই, বিকজ এটা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, গভর্নমেন্ট এটাকে টোটাল কন্ট্রোলিং করে। তো সেই হিসাবে এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা হয়তো ভুলও হতে পারে, সবার কাছে এটা ঠিক নাও হতে পারে। আমি এটাকে একটু সাইড বাই সাইড চালিয়ে যাচ্ছি বছর 2 ধরে, এবং স্টুডেন্টরাও প্রচুর অ্যাকাউন্ট খুলে ফেলেছে, এখানে কাজও করছে যেহেতু। আর এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মার্কেট, এখানে কেউ ম্যানিপুলেশন করতে পারবে না মার্কেটকে, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইজ এখানে সবাই এফআইআই। তো আলটিমেটলি এই মার্কেটে যথেষ্ট প্রচুর সুবিধা আছে, লিকুইডিটি প্রচুর। সেই কারণে এই মার্কেটটা আপনারা একটু দেখবেন বা ভাববেন, শেখার চেষ্টা করবেন, বা জানতে তো কোনো অসুবিধা নেই। এটা একটা অল্টারনেটিভ মার্কেট হতে পারে আগামী দিনে, যেহেতু গভর্নমেন্টও এটা স্বীকৃতি দিয়ে দিয়েছে। অতএব ক্রিপ্টো মার্কেটের উপর আমাদের ভালো নজর থাকবে। যারা ইন্টারেস্টেড তারা একটু কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। ক্রিপ্টোর আমার ক্লাসও চলছে এখানে, ক্রিপ্টো ফরেক্স নিয়ে, সেগুলো আপনারা জানেন। 4টি ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে, 5ম ব্যাচের অ্যাডমিশন চলছে। সেগুলি নিয়েও আপনারা একটু ভাবনা চিন্তা করতে পারেন। ক্রিপ্টো এবং ফরেক্স যেটা কারেন্সি, দুটোতেই আমাদের কাজ চলছে। ক্রিপ্টোতে আমাদের সবথেকে বেশি কাজ হয়, ফরেক্সে তার থেকে তুলনামূলক একটু কম হয়। তো যাই হোক, এগুলোই আপনারা খেয়াল রাখবেন, অল্টারনেটিভ মার্কেট হিসাবে সবসময় রাখা উচিত। আর যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। আজকে আপনাদের নর্মাল কমেন্টগুলি দিতে পারলাম না, পরের ভিডিওতে আবার বলে দেবো। আর যেহেতু ক্রিপ্টো সম্বন্ধে একটু বললাম আপনাদের, এটা প্রত্যেকে জানা উচিত। কাজ নাই বা করলেন, জিনিসটা জানতে বুঝতে শিখতে তো কোনো অসুবিধা নেই, কাজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি দেখেন যে হ্যাঁ এটা একটা সুটেবল মার্কেট, আমি যদি আপনাদের লাইভে দেখাতে পারি, দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে, বা 2-1টা পরের ভিডিওতে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কী কী ট্রেড নেওয়া আছে এবং কীভাবে আমরা প্রফিট করছি, বা আজকে কত প্রফিট হলো সেগুলো আমি দেখাতে পারবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ক্রিপ্টো সম্বন্ধে আপনারা কমেন্ট দিতে পারেন, সেগুলি আমি অ্যান্সার আপনাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট যে ক্লাস শুরু হচ্ছে সেটা আপনারা জানেন, 15 নভেম্বর অফলাইনে ক্লাস চালু হচ্ছে। 2 সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস চালু হচ্ছে। আর এই সানডের পরের সানডে একটি ক্রিপ্টোর ক্লাস চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।